করে মৌলবীর জাল, কোন ফতোয়া দে আমার আগে খাবো তারপরে তোদের খাবে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ। মৌলবীরা কোন সময় ফতোয়া দিয়ে চড়াই ফাঁকি খাবে, আর কোন সময় যে কাক খাবে, আর কোন সময় কবুতর, আপনি বুঝতে পারবেন না। এরা এতদিন সৎ লোকের শাসন, আইন কানুনের জন্য চিৎকার চেঁচামেচি করলো, এখন দেখে যে আল্লাহর ডর দেখাও কাজ হয় না। এমনকি ভগবানরাও একটু নিয়ে আসছিল, 300 ভাগের 1 ভাগ ভগবান নামায় নিয়ে আসছিল হিমালয় পর্বত থেকে। একজনকে তারা নমিনেশন দিয়েছে কৃষ্ণ নন্দী নামে, নামটা খুব সুন্দর হিন্দু ধর্ম অনুসারে। কৃষ্ণ নন্দী জামাতের সাংসদ হতে চায়। তো 300 ভাগের 1 ভাগ ভগবান নামায় আনছে, আর 299 হচ্ছে আল্লাহ। তো দেখলো তাও তো কাজ হইতেছে না, তখন টাকার বস্তা নিয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই টাকার বস্তা নিয়ে এবার জামাতেরা 2 রকম বক্তব্য দিচ্ছে, পড়বেন আর হাসবেন। মানে কমেডি, মানে জামাত যে কত বড় মিথ্যুক এবং মুনাফেক, টাকা নিয়েও তারা বাটপারি শুরু করছে। একটা ভিডিও কে যেন আমার পাঠাইছে একটু আগে, আমি বাসে ছিলাম, নামার পরে দেখলাম আর কি। দেখি যে দৌড়াইতেছে একজন, টাকা দিয়ে ধরা পড়তে গেলে সাংবাদিক এবং এলাকার পাবলিক দৌড়ানি শুরু করে দিছে। সম্ভবত সিরাজগঞ্জ বগুড়ার এলাকার হবে। দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। জামাত না সৎ লোকের আইন কায়েম করতে চায়, সৎ লোকের শাসন। এরা যে টাটকা মুনাফেক, টাটকা বাটপারা। এরা ভাবছে মধ্যপ্রাচ্য থেকে জাকাত আনবে, আর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডন, ইউকে থেকে বা জার্মানিতে যে সমস্ত জামাতের লোক থাকে তাদেরকে হাদিয়া দিচ্ছে, তাদেরকে লেভি দিচ্ছে, ওই টাকা খরচ করে তারা চাল ক্ষমতায় চলে যাবে। আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলি, ভবিষ্যতে বলবো, নির্বাচনের ময়দান আলাদা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে এই যুদ্ধে কেউ কাউকে ছাড় দেয় না। তেবেউন তার সিমটম কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আপনার সাথে আমার অফ দ্য রেকর্ডে যেটুকু কথা হয়েছে, এটা কিন্তু একটা, আপনি ঠিকই বলেছেন যে এটা একটা সিমটম, এটা কিন্তু একটা মেসেজ যে জামাত তোমাকে কিন্তু ব্রহ্মপুত্র নদীতে চোবানো হবে, জামাত সাদা শকুন সবিগুর তোমাকে কিন্তু যমুনাতে চুবানো হবে, বা হেফাজত চরমনাই তোমাদের কিন্তু মেঘনাতে চুবানো হবে। এগুলোই কিন্তু মেসেজ। এটা আমরা আগেই বলেছি। দেখবেন টাইম যত যাবে তত জামাতের জন্য, এই 24 ঘন্টার মধ্যে জামাতের জন্য আরো দুর্বিষহ হয়ে উঠবে। প্রতিটা মিনিট মৌলবাদী শক্তির জন্য আরো বিপজ্জনক। সৈয়দপুর এয়ারপোর্টে যখন টাকাটা ধরা পড়লো, তখন প্রথম বলা হয়েছিল এটা 50 লাখ, এবং যখন ধরা পড়ার পরে যখন সবাই মোবাইলে ছবি তো ভিডিও করতেছিল, ওই জামাতের আমির তিনি কিন্তু মুখ লুকাচ্ছিলেন, তার দুর্বলতা সে প্রকাশ করেছেন। পুলিশ গুনে গিয়ে দেখে সেটা 78 লাখ, উনি দেখবেন 50 লাখ। হ্যাঁ, উনি প্রথম মিথ্যা কথা বলছেন 50 লাখ, তারপরে গুনে 78 লাখ। এরপরে জামাত প্রেস কনফারেন্স করে বলেছে এই টাকাটা নাকি ওই ব্যক্তির টাকা, এর সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নাই, এবং ওই ব্যক্তিটা একজন শিক্ষক মানুষ, কিন্তু তার পেশা শিক্ষকতা। উনি 78 লক্ষ টাকা ধরা পড়েছে। একজন শিক্ষক 74 লাখ টাকা বা 78 লাখ টাকা কই থেকে পাইলো? নাকি আলাদিনের চেরাক পেয়ে গেছে একজন শিক্ষকের পাশে? আচ্ছা, এই দেখেন বললাম তো বাটপারি যে তারা কেমন। প্রথমে বললো এটা ষড়যন্ত্র, এখন বলতেছে শিক্ষকের টাকা। তাহলে ওদের কথাতেই ওরা তো ধরা পড়ে, ওরা যে বাটপার, ওরা যে টাটকা শয়তানের দল, টাটকা মুনাফিকের দল, প্রমাণ হয়ে যাচ্ছে। মিডিয়াতে ওইটাই দেখবেন, একবার বলবে ষড়যন্ত্র, আরেকবার বলবে তার টাকা, কয়দিন পরে বলবেন বললাম তো কতক্ষণ পর ফতোয়া নিয়ে আসবে, কতক্ষণ পরে। তারপরে ভাগ্যিস বলে নাই যে এটা ভারতের র ধরিয়ে দিয়েছে। না, ভাগ্যিস এখন বলে না এটা আওয়ামী লীগ ধরিয়ে দিয়েছে। আমেরিকা, ব্রিটেন জামাতের পক্ষ নিয়েছে। সারা কুক দিল্লিতে গিয়ে বলেছেন জামাত তো এটা চেঞ্জ, তার ক্ষমতা আসলে অসুবিধাটা কি? এমন বলা হচ্ছিল জামাত ভোটার মাইগ্রেশন করে নানা জায়গায় টার্গেট করে কতগুলো আসন তারা নিশ্চিত করেছে, এগুলো তারা জিতবেই। এখন এখন এইসব মেসেজ কি মনে হয় সেটা? জিজ্ঞেস করেন যে জামাত ক্ষমতা আসলে তার অসুবিধা নাই, তাহলে আওয়ামী লীগ নির্বাচন করলে তাদের এত অসুবিধা কেন? তার অসুবিধা না থাকতে পারে, আমাদের অসুবিধা আছে। আমরা যারা বাংলাদেশের নাগরিক তাদের অসুবিধা আছে। সারা কুকের নাও থাকতে পারে, কারণ সারা কুকের স্বার্থ হচ্ছে বাণিজ্যিক, তার হচ্ছে ভূ রাজনৈতিক সম্পর্ক। কিন্তু আমাদের দেশের সাথে তো আমাদের রক্তের, মাংসের, হৃদয়ের সম্পর্ক, জীবনের সম্পর্ক, সম্ভ্রমের সম্পর্ক।
সম্মানের সম্পর্ক, ইজ্জতের সম্পর্ক। আমাদের জন্য যায় আসে। আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেও না। প্রশ্নই আসে না। যেতটুকু তারা করতেছে সুদূর-বুদুর করতে সরি আপনার এখানে এই সমস্ত শব্দ উচ্চারণ করা নিষেধ। যে সমস্ত বদমাইশি তারা বাটপারি করতেছে, এটা কাদের ইশারায় করতেছে আমরা জানি। এই বাংলাদেশ থেকে আপনি জামাত ক্ষমতায় আসলে কোনো সমস্যা নাই। আপনার কাছে হইতে পারে। সারা কুক, পাড়া কুক, কারা কুক, যারা কুক তাদের সমস্যা না হইতে পারে। আপনার আমার সমস্যা আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সমস্যা আছে। তিনি এটা বললেন, তিনি এটা কেন বললেন না? যে আওয়ামী লীগ নির্বাচনে গেলে তার কি সমস্যা? আপনার তার যেমন আওয়ামী লীগ নির্বাচনে আসলে যেমন সমস্যা আছে, তার যেমন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সমস্যা আছে, তেমনি আমাদের জামাত ক্ষমতায় গেলেও সমস্যা আছে। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দিব না। প্রশ্নই আসে না যে জনগণ তো ভোট দিবেই না। ওই কুক ফুক টুক টুক যাই বলেন, ওই ওয়াকার বলেন, ইউনূস বলেন, কারো বাবার ক্ষমতা থাকলে ক্ষমতায় বসিয়ে টিকে থাকে দেখে থাকতে বলেন। আসতে বলেন। সমস্যা আছে কিনা ক্ষমতায় বসান, তারপর দেখাইতেছি। এই দেশের সর্বনাশ। এই জন্যই ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী এমেরিটাস অধ্যাপক বলেছিলেন যে মৌলবাদ আর জঙ্গিবাদ দুইটা হচ্ছে পরস্পরের বন্ধু। মৌলবাদ, জঙ্গিবাদ এবং সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এরা পরস্পরের বন্ধু। প্রমাণ হয়ে গেল এই কথা। হঠাৎ করে জামাতে তো ভালো হয়ে গেল। আমেরিকারই তো একটা সংগঠন এখনো তো বলে রাখছে যে জামাত হচ্ছে শিবির হচ্ছে পৃথিবীর ৩ নম্বর সন্ত্রাসী সংগঠন। বলে রাখছে তো পৃথিবীর ৩ নম্বর সন্ত্রাসী সংগঠন। তা আমরা তো এই ঘোষণা দিইনি, তারাই তো দিছে। কিন্তু এরাই আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেখবেন যে এদের দল থেকে নির্বাচন থেকে বের করে দিবে, তখন বলবে গণতন্ত্র খত্রে মে। ৩% যারা এই দেশের স্বাধীনতা বিরোধী, ৩০ লক্ষ মানুষ হত্যার সাথে জড়িত, অগণিত নারী বলাৎকারের সাথে জড়িত, তাদের যখন এই দেশের মানুষ বঙ্গোপসাগরে ঝেঁটিয়ে বিদায় করে দিবে চুবায়াবে, তখন বলবে যে গণতন্ত্র খত্রে মে। এগুলো আমরা বুঝি। ওনার সমস্যা না থাকুক, আমাদের সমস্যা আছে। মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষের সমস্যা আছে। জামাতকে আমরা এই ক্ষমতায় তো দূরের কথা, আগামীতে দেশেও থাকতে দিব না, এটা নিশ্চিত থাকেন। তা আপনার ভাবির কল্যাণের কি হলো? আমার ভাবির পোলারা তো এই জন্য তো বলছে এগুলো আমার ভাবির পোলা, ভাইয়ের পোলা না তো। আমার ভাইয়ের পোলা হলে তো আমার সাথেই থাকতো। এটা আমার ভাবির পোলা দেখেই তো আমাদের পক্ষে চলে গেছে। না, এখানে একটা কারণ হলো তথ্য ভাবির দিই। খালাতো ভাইয়ের পোলা কালকে না। কালকে কালকে একটা ইয়েতে দেখতেছিলাম, ফ্রান্স থেকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দেওয়া হয়েছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, তাই নাকি? বাহ! হ্যাঁ, কে বানাইলো? বিদেশ থেকে আর কি। কে? আমার আমার আরেক ভাবির পোলা পাটোয়ারি কে, তাই না? পাটোয়ারিকে পাটোয়ারি কে? ও, পাটোয়ারিকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দেওয়া হয়েছে। ওরে বাবা রে বাবা! ভাগ্যিস নবী রাসূল ঘোষণা করে নাই, দেবতা ঘোষণা করে নাই। ভাগ্যিস জাতিসংঘের মহাসচিব ঘোষণা করে নাই, আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করে নাই। তাই না? আমার তো এখন তাই মনে হইতেছে। ওইটাও ঘোষণা করতে বলেন। আমার ভাবির ফলাদের আরো কিছু ঘোষণা করতে বলেন। সো ইমাম মাহেদী ঘোষণা করতে বলেন। করেন মনে শুনেন, ওই স্বপ্নে খাবে তো কম খাবে, একটু বেশি করে খাইতে বলেন। একটু বেশি করে খাইতে বলেন। ফ্রান্সে থেকে যে বলেছে আপনার তাকে কি আসতে বলেন আপনি না। সারা জি দেশে বলেন। পরিস্থিতি যা দেখছেন, আপনার কি মনে হচ্ছে ইলেকশনের পরিবেশটা? ইলেকশনের পরিবেশ তো আপনারা দেখতে পাচ্ছেন। টাকার ছড়াছড়ি, বিভিন্ন জায়গায় মারামারি, কাটাকাটি। গাজীপুরে ৫ জায়গায় শুনেছি তাদের ইলেকশনের কাগজপত্র ব্যালট বাক্স যায় নাই। মুন্সিগঞ্জ রণক্ষেত্র, চারিদিকে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। এই দেশে অনেক শব্দ আছে উচ্চারণ করা যাবে না। ওগুলো ঘটে গেলে তখন আবার আপনাকে সহ আমাকে সহ ওই মামলার আসামি করবে। এমন কিছু ঘটতে পারে। অনেক কিছুই ঘটবে। ঘটতে থাকবে। দেখেন, তবে তারপরেও দেখেন নির্বাচন কি ঘটে। কোন দল কয় দল এই যে জুনায়েদ সাকির মতো লাল বদরেরাও দেখি চিৎকার করতেছে। বলছে জামাত এইটা করছে, সেইটা করছে। চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। কত কিছুই ঘটবে দেখেন, নির্বাচন কয়জন বর্জন করে আরো। আর নির্বাচন আদৌ হবে কিনা, আমার বাজি তো রাত ১২টা বাজার ১ মিনিট আগ পর্যন্ত আমার বাজি তো আছেই, নির্বাচন হবে না। দেখেন কি ঘটে। সারা কুকদের বলেন জামাতকে ক্ষমতায় বসায় দিতে। পাকিস্তানকে বলেন বাংলাদেশের জামাতকে। বাংলাদেশের নির্বাচন জরিপগুলোর সাথে অনেক জিনিস জড়িত হচ্ছে নাজিম কামরান চৌধুরী। নাজিম কামরান চৌধুরী গতকালকে বলেছেন যে এনসিপির কেউ পাশ করবে না, এনসিপির কেউ পাশ করবে না, এবং ধানের শীষ ছাড়া তাদের যে জোটের যে অ্যালায়েন্সে যে প্রার্থী আছে কেউ পাশ করবে না। যারা পাশ করবে ধানের শীষে পাশ করবে। এবং উনি ২২০টা সিট দিয়েছেন হচ্ছে বিএনপিকে,
জামাত কিন্তু 40-এর মধ্যে। বেশি বলে ফেলেছেন। জামাতের 40 সিট মানে তো অনেক সিট পাওয়া। এটা বেশি হয়ে গেছে। এটাও পাইতে পারে, সেটা হলো জোর করে বা সিল মারে। ওই যেটা বলছেন তাদের ভিক্টরি, মানে তাদের ল্যান্ড, যদি তারা 40 আসন সত্যিই পায়, এটাই তাদের ল্যান্ডমার্ক ভিক্টরি হয়ে যাবে। এটাই জামাতের জন্য ইতিহাসের সবচেয়ে বড় বিজয় হয়ে যাবে। তবে আমরা হাসতেছি। আমরা আগামী এই সব বিষয়ে কথা বলবো আগামীকাল, মানে 12 তারিখ তো কালকে। কালকে নির্বাচনের কথা বলবো 13 তারিখ সকাল থেকে। এখনো অনেক কিছু বলা যাবে না, তাহলে পাইছেন জামাত বলবো নির্বাচনে যাবো না। আমরা একটু অপেক্ষা করতেছি। নির্বাচন কারা করাচ্ছে, কেন বলবেন করাচ্ছে সব। সর্বশেষ হুম, নির্বাচনে জামাত তাদের সর্বোচ্চ ভোট ছিল 32 লাখ। জি, তাদের পাওয়া মোট ভোট 32 লাখ ভোট ছিল। তখন জামাত যদি মনে করেন 4 গুণ, 1 কোটি মনে করেন যে জামাতে ভোট হয়ে গেছে। ধরে ভোটার তো নিলাম। 12 লাখ। মানে জামাতের এদের কোনো জনভিত্তি নেই। যদি এদের গণভিত্তি থাকতো, তাহলে আর জনসভা করতো না। আমাকে বলেন আর কোথায় জনসভা? এদের আপনি দেখেন, এরা এত কিছু দেখায়, এত কিছু করে, এদের এত ক্ষমতা, এদের হাতে বেহেশত, এদের হাতে দুজক, এদের হাতে 6টা ব্যাংক, এদের হাতে 64টা ইসলামী ব্যাংক হসপিটাল, ছাড়াও আরো হসপিটাল, আরো তাদের ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে হাই কোম্পানি আরো কত আছে। এত তাদের ক্ষমতা, এত টাকা, জনসভা কেন করে না? আমি তো এটা বুঝি না ভাই। এই শানে নজরুল আমাকে একটু বুঝাই দেন। এদের এত ক্ষমতা, এদের মধ্যপ্রাচ্যে অনেকে আমাকে বলেছে, জানেন না মধ্যপ্রাচ্যের সব জামাত যত লোক যায়, এমনকি বলছে জাপানে একজন থাকেন সাংবাদিক, নাম বললে আপনি চিনবেন ব্যক্তিগত, উনিও বলেছেন যে ভাই জাপানে জামাতে ভরপুর। ইউকে থেকে বলছে ভাই জামাতে ভরপুর। সিডনিতে বলে ভাই জামাতে ভরপুর, বাঙালি মানে জামাতি কলোনি। অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের যে কোনো দেশ থেকে বলে এটা জামাতে ভরপুর। তাতে জনসভা করতে বলেন না একটু, আমি দেখি। এই যে বামপন্থীরা 50টা লোক হয় না, বলে আমরা বিপ্লব করব, বিপ্লবী সরকার গঠন করবো বলে। এই বিপ্লব করবে জনগণকে নিয়ে, দেখা যায় 200 লোক। তারপরে তারা কিন্তু লেখে জনসভা। জামাতের এত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, এত মৌলবী, এত মাদ্রাসার শিক্ষক, এত ওয়াজ করলে লোক আসে। বলেন না ওই যে খালাজারি নাকি সালাজারি, আমির হারামজাদা নাকি ফারামজাদা, এদেরকে বলেন না একটু ধর্মীয় জনসভা বাদ দিয়ে, বলেন না একটু রাজনৈতিক জনসভা করতে দেখি। কয় যে কুত্তায় ঘেউ ঘেউ করলে যত লোক হয়, আমির হারামজাদা, তারা বালাজারি নেই, সালাজারি নেই, খালাজারি, এরা যদি জনসভা করে কুত্তায় ঘেউ ঘেউ করলেও তার চেয়ে বেশি লোক হবে। আমার বাজিটা তাদের গ্রহণ করতে বলেন। এই আলাজারিকে, খালাজারিকে, সালাজারিকে, আমির হারামজাদাদের, আরো যারা যারা এই সমস্ত জামাতি পোস্টার বয়, লিটিল পোস্টার বয়, আরো আছে। আরেকটা কি যেন আছে, মেন্টাল একটা আছে, কি যেন নাম, আর ভুলে গেছি। ওর নাম হলো ওই যে করোনার টিকা আবিষ্কার করে, কি যেন নাম, আর ভুলে গেছি। কাজী ইব্রাহিমোভিচ, ঠিক আছে, মুফতে কাজী ইব্রাহিমোভিচ, এদের বলেন না একটু, কিন্তু কত এদের বড় যে নাম মুরদ এদের। বলছেন, এরা হুম, কিন্তু জুলাই সনদের উচ্চ কক্ষে কিন্তু জামাতের মেম্বার হয়ে যাবে কিন্তু তারা। বললেন তো দেন। আমরা তো চাই তারা আসুক। আমরা তো চাই যে যে সমস্ত জামাতি ডিম, হেফাজতি ডিম, আন্ডা, আন্ডা বুঝেন তো, হেফাজতি ডিম, আন্ডা যা আছে, এই হেফাজতি সাপের বাচ্চা আপনি জামাতি বুঝেন, উঠতে দেন। বইদা বুঝেন, বইদা, জি, বইদা, জি, বুঝি বুঝি। বইদাটা কি? রক্ষণ করা যাবে অর্থ। না, এটা ডিমের আরবি, বইদা। ও ও ডিমের আরবি, হায় হায় হায়। প্রায় ওটা আর বাংলায় আবার ওটা আলাদা অর্থ। যাই হোক, ওটা অন্য বিষয়। শুনেন, এদের যদি ক্ষমতা থাকে, এই বইদা বলেন, আন্ডা বাচ্চা বলেন, ডিম বলেন, এই জামাতি যত এই যে 24-এর 5ই আগস্টের 4:30 পর থেকে যেগুলো ফুটছে, আর এই 12 তারিখের পরে যারা ফুটবে, আর একটু ফুটতে দেন, আর সব বেরিয়ে আসতে দেন। এখনো কিন্তু আপনি দেখবেন জামাতি বট বাহিনী ফেকাই দিতে থাকে। কেন? এত বড় এদের মুরদ, এত এদের ধার, এত এদের ক্ষমতা, এত এদের যোগ্যতা, জামাতে বট বাহিনী আত্মগোপনে থাকে কেন? এদের সব ফেকাইডি কেন? আমরা যুদ্ধ ঘোষণা করেছি নাম দিয়ে, ছবি দিয়ে, সবকিছু পরিচয় দিয়ে। তারা পারে না কেন এত হিম্মত? তারা নিজেদের পরিচয়টা দিতে পারে না যে জামাতের কর্মী, শিবিরের কর্মী। ঠিক আছে, এরা সাহসী পায় না বলতে। এদের এত গ্রহণযোগ্যতা, তো এরা বলে না কেন? এদের ফেক আইডিতে কেন থাকতে হয়? এদের 12 তারিখের পরে আবার লুকাবে। অর্ধেক চলে যাবে কোথায় জানেন? অর্ধেক চলে যাবে 12 তারিখের পরে, যখনই বিএনপি ক্ষমতায় চলে আসবে, আর অর্ধেক চলে যাবে
70% চলে যাবে বিএনপির ভিতরে লুকাবে, আর 30% আওয়ামী লীগের ভান ধরে ভিতরে আবার ফেক আইডি দিয়ে তারা কথা বলবে। আমরা জানি এদের চরিত্র আমরা চিনি, এত তো মুনাফেক, এদের কোনো গ্রহণযোগ্যতা নাই। এদের বিএনপিতে গ্রহণযোগ্যতা বলা এখনো 20 ভাগ গুপ্ত জামাত আছে বিএনপির ভিতরে। আরো বেশি। আওয়ামী লীগের মধ্যে 20% এখনো লুকায় আছে। আওয়ামী লীগের মধ্যে এখনো 20% গুপ্ত জামাত আছে। কথাবার্তায় দেখবেন কেউ বলবে ভাই মৌলবীদের সমালোচনা করিও না, অমুক সংগঠনের সমালোচনা করিও না, এরাই তো গুপ্ত জামাত আওয়ামী লীগের ভিতরে এখন আছে। মৌলবীদের সমালোচনা করবো না মানে, এই মৌলবীর থেকে 71 আমাদের মা বোনদের আওয়ামী লীগের দর্শন দিতেছে। ভোটাররা কি করবে আপনার কি ধারণা? আওয়ামী লীগের ভোটাররা ঘরে ঘুমাবে, তাদের চাইতে হবে কেন? আর যদি বাধ্য করে যাইতে, তাহলে ভিতরে গিয়ে ডাবল সিল মেরে আসবে, অথবা পকেটে করে গেলে নিয়ে আসবে, নিয়ে চলে আসবে, সোজা হিসাব। পকেটে করে আনতে পারবেন না, ব্যালট পেপার তো সামনে বক্সে ফেলতে হবে। ওইখানে 2-3টা সিল মেরে দিবে, সিল মেরে ভোট নষ্ট করবে, 3-4টা সিল মেরে দিবে, এবং সেটা মনে রাখবে, তার সিরিয়াল নাম্বার থাকলে মনে রাখবে, ওগুলো মনে রাখবে যে আমরা যখন কাউন্ট করবে তখন আমরা বলবো এই ভোট তো হয় নাই, এই ভোটে তো 3-4টে সিল মারা আছে, ভোট বের করো। প্রিয় দর্শক, আপনার ধন্যবাদ আপনাকে বাড়ি ভাই, আপনি আসলে একজন বিজ্ঞ মানুষ, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যাবেন গিয়ে 3-4টা সিল মারবেন আর সিরিয়াল নাম্বারটা মনে রাখবেন। আচ্ছা, আপনার সিরিয়াল নাম্বার তো অবশ্যই মনে থাকবে, কারণ আপনি ভোটার কত জানি। আপনি এসে বলবেন যে আপনার ভোট তো ছিল, পরে বলবেন যে 3টা তো সিল মারছেন, ওটা ভোট কাস্ট করলো কেন? তাহলে ওরা ধরা পড়ে যাবে। ও মানে আপনারা 2-3টা করে সিল মেরে ভাস করে দিবেন, কারণ সিল মারতে তো দেখবেন না একটা মারছেন না দুটি, সব জায়গায় সিল মারবেন একবারে। হ্যাঁ না বাপ্পারাজের হ্যাঁ না ভোটে একবার সিল মারবেন, হ্যাঁ এবং না দুইটাতেই মারবেন। আবার এইদিকে ধানের শীষ, দাঁড়িপাল্লা, কুত্তা, বিড়াল, শিয়াল, ইন্দুর যা আছে সবগুলোর মধ্যে 2-3টা সিল মেরে ভাস করে দিয়ে আসবেন। আর যদি সম্ভব হয় সিরিয়াল নাম্বার অন্তত সিরিয়াল নাম্বার লাস্ট ডিজিটটা মনে রাখার চেষ্টা করবেন, তাহলেই খেলা জমে যাবে। তারপরে কি আপনাকে এই করতে হবে কথাটা যা জিজ্ঞেস করার কারণটা হচ্ছে বিভিন্ন জরিপে কিন্তু এখন দেখানো হচ্ছে আওয়ামী লীগের বড় অংশ এরা বিএনপিতে ভোট দেবে। হ্যাঁ, তো বিএনপির আওয়ামী লীগকে যদি বাধ্যই করা হয় নির্বাচনে যেতে, তো একটা বৃহত্তর না। আমি মনে করি তারা যদি একজন আওয়ামী লীগ কিভাবে জামাতকে ভোট দিবে? এটা কি সম্ভব? সম্ভব না। যে আওয়ামী লীগ জামাতে ভোট দিবে সে তো আওয়ামী লীগ হইতে পারে, প্রশ্নই আসে না, প্রশ্নই হইতে পারে না। কারণ ওই বিলাইয়ের উপরে রাগ করে তো ভাত খাওয়া বন্ধ করে দিতে পারেন না। জামাতকে আপনি কোন যুক্তি? আমাকে যদি জোর করে আমার গলায় ছুরি নিয়ে যায় ভোট দিয়ে দিতে, আমি কি জামাতকে ভোট দেবো? হয় ভোট নষ্ট করবো, না হলে অন্য যে কোনো জায়গায় ভোট। জামাতকে তো কোন আওয়ামী লীগের লোক, মুক্তিযুদ্ধ পক্ষের লোক তো জামাতকে ভোট দিতে পারে না, কোনো যুক্তিতেই না, কোনো যুক্তিতেই না। আমি ব্যাখ্যা করলাম না, কোনো যুক্তিতেই এটা হইতে পারে না। যদি বাধ্য করে, সবচেয়ে ভয়টা না যাওয়া, আপনি যাবেন না কেন? ভোট দিতে যাবেন? এই ভোট দিয়ে আপনার সংখ্যা বাড়াবেন কেন? বিভিন্ন যে জায়গায় জোর ভোটের করা লোক হচ্ছে, কিন্তু জোর করা হচ্ছে সেনাবাহিনী কিন্তু বিশেষ হিন্দুদের এবং আওয়ামী লীগের লোকজনকে জোর করতেছে ভোট দিতে যেতে হবে। আর এই কথা যদি সত্য হয়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর কপালে খারাপই আছে, খুব খারাপই আছে। এদের কপালে কি খারাপ হয়? প্রথমে মিশনটা বন্ধ হবে। যে তেল চালাইয়া তেল তেলা টাকা পাওয়া, তেল চালাইয়া মিশন যাওয়া, আর তেল চালাইয়া টাকা আনা, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, লিখে রাখেন। এই কথার যদি কোনো রকম প্রুফ থাকে, সেনাবাহিনী বাংলাদেশ আওয়ামী লীগ এবং সনাতনীদের, হিন্দুদের সঙ্গে ওদের নির্বাচনে কেন্দ্রে যেতে বাধ্য করতেছে, এই কথা যদি প্রমাণ করা যায়, সেনাবাহিনী কপালে সারা পৃথিবী এই সেনাবাহিনীকে বয়কট করে, এরপর স্যাংশন জারি হয়ে যাবে। আপনি শুধু এটা আমাকে কেউ একটা ডকুমেন্ট, আমি মামলা করবো গিয়ে আন্তর্জাতিক আদালতে, সোজা হয়ে যাবে। আপনি যেটা বলেন এটা সত্য হলে কারো না কারো কাছে তো ডকুমেন্ট থাকবেই। বাংলাদেশ সেনাবাহিনী না এটা যদি করে, তাহলে সর্বশেষ তাদের কপালে নিজেরাই কোরাল মাল পায় না, মানুষ তো পায় কোরাল মারে। সেনাবাহিনী যদি আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের নির্বাচনী কেন্দ্রে যেতে বাধ্য করে, তাহলে সেনাবাহিনী এইবার শেষ পেরেক না, কুড়ালটা তার নিজের কপালে মারবে। নিশ্চয়ই থাকেন, এই বাংলাদেশ সেনাবাহিনীর উপরে স্যাংশন আসবে। আমেরিকাটা ইউরোপ ইউনিয়ন স্যাংশন দেবে, ওটা কেমন টাকাবে? আমেরিকা না হয় দিল না, ইউরোপ ইউনিয়ন বা অন্যান্য সংগঠন তো স্যাংশন দিবে। কোন আইনে আপনি মানুষকে ভোট দিতে বাধ্য করাবেন? আপনি একদিকে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না, বা নির্বাচনে যেতে বাধ্য করবেন। ফাজলামি করার আর জায়গা নাই না? বাংলাদেশের মানুষ এগুলো মনে রাখতেছে। আমরা ওইগুলো খবর পেয়েছি, সেনাবাহিনী এগুলো করতেছে, জামাত এগুলো করতেছে, বিএনপি করতেছে। কিন্তু যদি সত্যি তারা এটা করে, এর জন্য তাদের দে হ্যাভ টু পে। সেনাবাহিনীকে পে করতে হবে। ওই চাল চালায় বললাম তো মিশনে যাওয়া, সম্পদের চাল চালায় হিসাবটা টাকা খেয়াল পাওয়া বলে। করছেন? সম্পদের হিসাব উপদেষ্টারা ব্যবহার করে আসছে, এই সেন্টেন্সটা খুব ভালো লেগেছে আমার কাছে এবং চরম বাস্তবতা।
পশ্চিমাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নিখুঁত প্রতিচ্ছবি, মাইকেল রুবিন বলছেন, এবং তিনি বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের সুবাদে তিনি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের নিয়মিত বক্তা, এমনকি তিনি দ্য এল্ডার্সের সদস্য। এল্ডার্স কি? এল্ডার্স হচ্ছে একটি সংগঠন বা জোট সাবেক বিশ্ব নেতাদের, যেই সংগঠনটি দাবি করে যে তারা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে সবসময় দাঁড়ায়, কিন্তু কার্যত তা নয়। সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে। যদিও এই সংগঠনের সদস্যদের মধ্যে রয়েছে প্রয়াত জিমি কার্টার এবং নেলসন ম্যান্ডেলা। তিনি বলছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে চিনে আসছেন বা এখনও চিনছে আরও বেশি করে, তাদের সামনে ডক্টর ইউনূসের যে ভাবমূর্তি, বাইরের পৃথিবী ডক্টর ইউনূসকে যেভাবে চেনে তার মধ্যে বিস্তর ফারাক, বিস্তর পার্থক্য। এবং এই ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে বাংলাদেশের কারাগার থেকে দণ্ডিত সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয়েছে এবং ইসলামপন্থী চরমপন্থীদের স্বাভাবিকীকরণ করেন, যারা বাংলাদেশের ক্ষুদ্র খ্রিস্টান বা সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতন চালিয়ে আসছে, লক্ষ্যবস্তুতে টার্গেট করেছে। এটা মাইকেল রুবিন বলছেন। এবং তিনি এই জায়গায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুলনা করেছেন মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী অং সান সুচি। যদিও মাইকেল রুবিন অনেক পরে এসে এই তুলনাটি করেছেন, বাংলাদেশের মানুষ অনেক আগে থেকেই এই তুলনা করা শুরু করে দিয়েছেন। তিনি বলছেন কার্যত ডক্টর মোহাম্মদ ইউনূস বার্মিজ রাজনীতিক, যেহেতু যুক্তরাষ্ট্র এখনও মিয়ানমারকে মিয়ানমার বলে না, তারা বর্মা হিসেবে ট্রিট করে, সেই জায়গা থেকে তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বার্মিজ রাজনীতিক ও সাবেক নোবেল বিজয়ী অং সান সুচির মতো আচরণ করেন সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ পাওয়ার পর, যার আভা ম্লান হয়ে যায়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, যেহেতু আমরাও সবাই আশা করেছিলাম যখন কিনা অং সান সুচি মিয়ানমারের স্টেট মিনিস্টার হলেন, তখন বিশ্ববাসীর ধারণা ছিল, শুধু আমাদের না, যে তিনি সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল হবেন, তাদের পক্ষে অবস্থান নেবেন, তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি তিনি নিষ্পত্তি করবেন। কিন্তু উল্টো দেখা গেল যে অং সান সুচি সগৌরবে রোহিঙ্গাদের বিরোধিতা করতে লাগলো। রোহিঙ্গাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি তিনি দিতে চাইলেন না, নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে চাইলেন না, এবং তার কথাবার্তা, তার কর্মকাণ্ডে এমন মনে হলো যে তারা মানুষ নন। সেই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুলনা করছেন মাইকেল রুবিন। তিনি বলছেন যে ইউনূসের দল বৃহস্পতিবার বা 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের জন্য নির্ধারণ করেছেন, তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। ফলে বাংলাদেশিদের সামনে কেবল উগ্র ইসলামপন্থী বনাম উগ্র ইসলামপন্থী, মানে বিএনপিকে তিনি ইসলামপন্থী হিসেবে উল্লেখ করতে চেয়েছেন। এই জায়গাটিতে হয়তো কারো দ্বিমত থাকতে পারে। যাও, দুটি একই ধারার প্ল্যাটফর্মের মধ্যে পছন্দের সুযোগ রয়েছে, কিন্তু কোনো বিকল্প বা ধর্মনিরপেক্ষ কোনো শক্তিকে বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং এখানে লক্ষণীয় শুধু এই জায়গাটি ছাড়া, তাও বিএনপি নামে উল্লেখ করেনি, আর কোথাও বিএনপির উদ্দেশ্যে মাইকেল রুবিন কিছু বলেননি। তিনি তার যে আতঙ্কের কথা প্রকাশ করতে চেয়েছেন, যে বাংলাদেশে উগ্র মৌলবাদী শক্তির যে চরম উত্থানের একটি সম্ভাবনা দেখা দিয়েছে, কোথাও কোথাও তার বাস্তবতার প্রমাণও বা নজির মিলেছে, সেই জায়গাটিতে তিনি আতঙ্কিত এবং সেই আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলছেন। এবং তিনি বলছেন যে এই পর্যন্ত এসে স্টেট ডিপার্টমেন্ট, মার্কিন পররাষ্ট্র দপ্তর এইসব পরিস্থিতি নিয়ে প্রায় ঘুমিয়েই আছে বলে মনে হচ্ছে। সম্প্রতি একটি অডিও রেকর্ড যে প্রকাশিত হয়েছে, ফাঁস হয়েছে ওয়াশিংটন পোস্টে, সেটাকে ইঙ্গিত করে তিনি বলছেন এখানে ঢাকায় বর্তমান মার্কিন দূতাবাসের একজন রাজনৈতিক কর্মকর্তা ছাত্রদের কাছে ক্ষমতার দ্বারপ্রান্তে থাকা উগ্র গোষ্ঠী জামাতে ইসলামীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুনয় করেছেন। এবং
এই সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন জামাত ইসলামের পক্ষে অঘোষিত লবিস্ট হিসেবে কাজ করছে, তারা জামাতকেই ক্ষমতা দেখতে চায় এমন মন্তব্য করেছে এবং জামাত ইসলামের মতন একটি সংগঠন বা রাজনৈতিক প্রতিষ্ঠানকে সমর্থন দিয়ে তারা মূলত সন্ত্রাস সহানুভূতিশীল হিসেবেই নিজেকে চিহ্নিত করছেন। এমনকি মার্কিন সমর্থনে